মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি, মুসলিম তাহার প্রাণ। ঠিক এমনটাই কিন্তু আপনারাও পড়েছেন। হ্যাঁ, কোথায় পড়েছেন? পাঠ্যপুস্তকে। বর্তমান সময়ে এই কথাটা কিন্তু শুধুমাত্র পাঠ্যপুস্তকেই মানায়, বাস্তবে বা আমাদের রিয়েল চরিত্র না। ঠিক এই কথাটাই বলে ক্ষমা চেয়েছে কে? সুদীপা চ্যাটার্জি। হ্যাঁ, ঠিক এই কথাটাই বলে ক্ষমা চেয়েছে। কিন্তু একবার ভাবুন, ইনি এই বিষয়টিকে ক্যাজুয়ালি ভাবছেন বা ক্যাজুয়ালি বলে একদম উড়িয়ে দিতে চাইছেন। এমনকি তিনি লাইভে এসে বা সোশ্যাল মিডিয়ায় কুমিরের কান্না কেঁদে তিনি বলছেন এটা আমার কাছে ভুল হয়ে গেছে। দেখুন, ক্ষমা তাকে করা যায় যে অজ্ঞাত বা না জেনে ভুল করে, কিন্তু যে ব্যক্তিটি জেনে শুনে ভুল করে তাকে কখনো ক্ষমা করা যায় না। এমনকি ওই ব্যক্তিটি অর্থাৎ সুদীপা চ্যাটার্জি, তিনি যে পয়সার জন্য সবকিছু করতে পারে সেটা কিন্তু তিনি নিজেই প্রমাণ করে দিয়েছে। 2016 সালে ফেসবুকে এই গরুরই মাংস থেকে বানানো একটি খাবারকে নিয়ে ওনার এতটা ভালো লেগেছিল যে উনি আবেগবশত সেখানে গিয়ে একটি পোস্ট পর্যন্ত করে, যেটাকে আপনি আপনার দেখতে পাচ্ছেন স্ক্রিনে। হ্যাঁ, তিনি এটা তো বলে দেবার পরে এখন বর্তমান সময়ে পাকিস্তানে ঘরের ভেতরে গিয়ে তিনি রান্নাঘরে সেই ভিডিও বানাতে গিয়ে তিনি যে গরুর মাংসের কাবাব বলুন বা কিমা বলুন সেটা করতে গিয়ে তিনি কত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। কিন্তু উনি তখন এটা ভুলে গেছে যে তিনি এম শ্রেণীর অর্থাৎ ইসলাম ধর্মের মানুষের সম্মান করতে গিয়ে তিনি নিজের ধর্মের সম্মানটাকে সম্পূর্ণ জলাঞ্জলি দিয়েছে। কিন্তু আমি আগেও বলেছি, আবারও বলছি, ইনি প্রথম থেকে একজন খারাপ অহংকারী, টাকা পয়সার জন্য ইনি সবকিছু করতে পারেন। তো এই সুদীপা চ্যাটার্জি টাকা পয়সার জন্য যে সবকিছু করতে পারে ইনি জলাঞ্জলি দিয়েছে, কিন্তু বর্তমানে এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় যেভাবে ওনাকে বয়কটে ডাক উঠেছে সেটাকে দেখে উনি বুঝতে পেরেছেন উনার ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে, তাই উনাকে জি বাংলা থেকে বাদ দেওয়া হয়েছে। এখন সম্পূর্ণ প্রস্তুতি আসছে উনাকে এর থেকে বড় শাস্তি দেওয়া, যেন আর কোনো সনাতন ধর্মী বা সনাতনী ব্যক্তিকে অসম্মান করতে কেউ না পারে। তাই ইনাকে মোক্ষম জবাব দিয়েছে আজ থেকে কিছু মাস আগে অরিত্র দত্ত, যেনাকে হয়তো আপনারাও চিনেন। ভিডিও ক্লিপটি দেখে নিন, তাহলে অবশ্যই আপনাদের মনে পড়বে। প্রবলেমটা কোথায় শুনি? টাওয়ারে নাকি সিগন্যালে? কি কানা নাকি রে বাবা? এই কানা বললি? নিশ্চয় আপনারা চিনে গেছেন। এই অরিত্র দত্ত উনাকে মুখের উপর জবাব দিয়েছেন। উনার ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন এই সুদীপা চ্যাটার্জি কতটা জঘন্যতম অহংকারী, বাজে, সম্পূর্ণ থার্ড ক্লাস বা থার্ড গ্রেডের মহিলা একজন ব্যক্তি। যেটা হোক বন্ধুরা, ভিডিও ক্লিপটি আগে দেখে নিন, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। ভালো আছেন এবং সুস্থ আছেন। সুদীপা যিনি আছেন অভিনেত্রী, খুবই জনপ্রিয় অভিনেত্রী, তিনি কিছুদিন আগে সুইগির একটা বিষয় নিয়ে তিনি একটা মন্তব্য করেন যে সুইগির ছেলেরা কেউ কেন মানে আজ অব্দি ফোন না করে একজনও আসতে পারে না প্রপার লোকেশন দেখে। আমি কি আমার বাড়ির গেট খুলে দাঁড়িয়ে থাকবো তার জন্য? আমি কি আমার বাড়ির দারোয়ান? তো এইরকম সে একটা পোস্ট করে এবং তারপরে তিনি পোস্টটা ডিলিট করে দেন। না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি তার এই কথাটাকে সমর্থন না করে আমি লিখেছিলাম ফেসবুকে যে মানে ওনার মতো একজন, কারণ আমি নিজে ওনার অভিনেত্রী হিসেবে খুবই ফ্যান, এবং যেই কারণেই আমি বলেছিলাম যে ওনার মতো একজন অভিনেত্রী যার এত লক্ষ ফলোয়ার, তার থেকে হয়তো এরকম একটা অহংকারী মানসিকতা এটা হয়তো দেখানো উচিত নয়, কিংবা এটা হয়তো আমরা এক্সপেক্ট করিনি, আমরা কাম্য ছিল না। সেইটা নিয়ে TV9 বাংলা আমি এই পোস্টটা করেছিলাম, সেটা কোনোভাবে সুদীপা দেবীও দেখেন এবং সেই সম্পর্কে তিনি তার মতামত জানান যে তিনি কি আসলে বলতে চেয়েছিলেন, তার কথার ভুল ব্যাখ্যা হয়েছে ইত্যাদি। কিন্তু সেই অবধি ঠিক ছিল, তাতে কোনো অসুবিধে নেই, তিনি তার যুক্তি দেবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু যেটা হলো, সেখানে তিনি আমাকে যে ভাষায় আক্রমণ করলেন, আমাকে ভাষায় আক্রমণ করলে আমি কিছু মনে করি না। আমাকে নিয়ে অনেকেই ট্রোল বানান, স্পুফ বানান, আমি সেগুলো খুবই এনজয় করি। আমি উল্টে সেই সব মিম টিম শেয়ার করি। আমি ক্রিটিসিজম চাই মানুষে করুন, মানুষের ভুল যদি মানুষকে ধরিয়ে না দেওয়া যায় তাহলে সে শুধরোয় না, কখনো ভুলটা বারবার রিপিট করতে থাকে। কিন্তু এখানে যে গণ্ডগোলটা হলো, উনি সেই সাক্ষাৎকারে বললেন যে এরকম নাকি ওনার ধারণা বা উনি জানেন, উনি শুনেছেন যে আমার মা বাবা নাকি একটা সময়ে, আমি যখন ছোট ছিলাম, তথাকথিত কনসাসনেস যখন আমার ডেভেলপ করেনি, তখন আমার মা বাবা নাকি ট্রাফিক পুলিশের থেকে প্রচুর বেনিফিট নিয়েছে রাস্তাঘাটে ইত্যাদি বিভিন্ন জায়গাতে, যে আমি অভিনয় করি, আমি জনপ্রিয় একজন ব্যক্তি, সেই জন্য আমার মা বাবা নাকি বেনিফিট নিয়েছে। এইটা উনি এই কথাটা বলেছেন যে মানে অরিত্র আছে ফলে একটা প্রিভিলেজ।
তো পরিবারকে যেই মুহূর্তে ইনভলভ করে ফেলা হয়েছে, আমার একটু সত্যি কথা বলতে গিয়ে হাতে ঘা লেগেছে। তার কারণ হচ্ছে যে আমি তো ওনাকেও কোনো খারাপ কথা বলিনি, ওনার পরিবার তুলেও কোনো রকম কথা বলিনি। আমি ওনার কথাটাকে অহংকারী বলেছি, এই অহংকারী মানসিকতা থেকে বেরিয়ে আসতে বলেছি, যেটা আমার অহংকারী মনে হয়েছে। সেটা ওনার অহংকার নাও হতে পারে, কিন্তু আমি কিন্তু কখনোই ওনার পরিবার, শিক্ষা দীক্ষা এই ধরনের বিষয় নিয়ে কথা বলি। কিন্তু উনি যখন বললেন তখন আমাকে একটু বলতে হচ্ছে যে আপনি হয়তো জানেন না আমার পরিবারের বিষয়টা সম্পর্কে, আমি কোথা থেকে এসেছি, কি হয়েছে। আমার বাবা কেন্দ্রীয় সরকারের অ্যাকাউন্ট অডিটার। হ্যাঁ, এটা হয়তো আপনি জানেন না। আমার বাবার সত্যি কথা বলতে কিছু যায় আসে না যে তার ছেলে সিনেমায় কি জনপ্রিয় হলো কি না হলো। ফাইন্যান্সিয়াল দিক থেকেও কোনো রকম যায় আসে না, সোশ্যাল কিংবা ইকোনমিক দিক থেকেও কোনো যায় আসে না। কারণ তার নিজের যে প্রফেশন, তিনি কেন্দ্রীয় সরকারের যে পদে আছেন, যে জায়গাতে তিনি বসে আছেন, তাতে তার সোশ্যাল ক্যাপিটাল এবং ইকোনমিক ক্যাপিটাল, কালচারাল ক্যাপিটাল সেটা আমার থেকে ঢের গুণ বেশি। ফলে তার ছেলে সিনেমা জনপ্রিয়, এটা তার কাছে কেবল একটা আনন্দ যে 5,000, 50,000, 5 লক্ষ মানুষ তাকে, তার ছেলেকে চেনে, রাস্তায় বেরোলে বলে আপনি অরিত্রর বাবা, দ্যাটস ইট। এটার মানে এই নয় যে আমি যদি সিনেমায় কাজ না করি তাহলে আমার পরিবার না খেতে পেয়ে মরে যাবে, বরং আরো বেটার ওয়েতে থাকে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমার মায়ের সম্পর্কে আপনি কতটুকু জানেন আমি জানি না। আপনি এখন নতুন শাড়ি নিয়ে হয়তো কারবার করছেন বা কিছু করছেন, হোয়াটএভার, সেটা আপনি করতেই পারেন। যে কোনো স্টার্ট আপকে আমি ওয়েলকাম করি। আমার মায়ের বিয়ের আগে থেকে 25 বছরের শাড়ির দোকান আছে, এটা হয়তো আপনি জানেন না। এবং নট অনলি দ্যাট, আমাদের নিজের নাচের একটি ইনস্টিটিউশন আছে, অ্যাবাকাসের ইনস্টিটিউশন আছে, সেগুলো কোনোটাই আমার নয়। এবং পরিবারের অন্য দিকগুলোতে আসি, আমার দাদু ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রাক্তন সিভিল ইঞ্জিনিয়ার। আইএসআই এর এই বাড়িগুলোর অধিকাংশ বিল্ডিং সেগুলো আমার নিজের দাদুর হাতে তৈরি হয়েছে। প্রশান্তচন্দ্র মহানবিশের মতো ব্যক্তিত্বের সাথে আমার দাদু একসময় কাজ করেছেন সেই অফিসে বসে। আমার নিজের মেসো, তিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্সের প্রফেসর। আমার নিজের মাসি, তিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের মেডিকেল ইনচার্জ। ফলে সত্যি কথা বলতে আমি সিনেমায় কি করলাম বা কি রোজগার হলো কি না হলো, সেটাতে না আমার পরিবারের সত্যি কথা বলতে কিছু যায় আসে না। এটা হচ্ছে প্রথম কথা, এটা আপনি পরিষ্কার জেনে রাখুন। আমি সুদীপা দেবীকে বলছি, এবং TV9 বাংলার যারা সাক্ষাৎকার করেছেন, যারা এগুলোকে নিয়ে খবর হিসেবে তথাকথিতভাবে প্রচার করছেন, এটা তারাও জেনে রাখুন। আমাকে যদি কালকে বাংলা সিনেমা থেকে বয়কট করে দেওয়া হয় তাতে আমার পরিবার না খেয়ে মরবে না। এবং দ্বিতীয় কথা, আমিও আমার যে শিক্ষাগত যোগ্যতা আছে, আমার যে একাডেমিক পোর্টফোলিও, সেটা পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল আছে। ফলে আমাকে যদি কাল থেকে বলা হয় যে ভাই তুমি আর এক মুহূর্তের জন্য ক্যামেরার সামনে দাঁড়াতে পারবে না, আমি সিনেমা করে যত না রোজগার করি, আমি আমার একাডেমিক সিভির যোগ্যতায় তার থেকে অনেক বেশি রোজগার করবার ক্ষমতা রাখি সাধারণ চাকরি করে। এটা হয়তো সুদীপা দেবী জানেন না, সে কারণে ওনার মনে হচ্ছে যে সিনেমাটা করি না বলে আমার সমস্ত কিছু আর কি সব কিছুই তার উপর ডিপেন্ডেন্ট। কারোর সম্পর্কে না জেনে এরকম তার পেশা নিয়ে কিংবা তার সামাজিক অবস্থান নিয়ে কথা বলবেন না, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে, উনি বলেছেন যে আমার নাকি আমার মা বাবা ট্রাফিক পুলিশের কাছ থেকে এরকম বিভিন্ন রকমের বেনিফিট নিয়েছেন একটা সময়, আমি ছোট ছিলাম বলে। আপনাকে মনে করিয়ে দিই, এই গাড়িটা যে আমি প্রথমত 2012 সাল থেকে গাড়ি চড়ি, এবং যে গাড়িটা আমি চড়ি সেটা আমার নিজের তৎকালীন সময় রোজগার করা যে অর্থ, আমি সিনেমা করে যে টাকাটা রোজগার করেছিলাম, আমার নিজের ছোট থেকে ব্যাংক অ্যাকাউন্ট আছে। সেই সময় মায়ের সাথে পার্টনারশিপ ছিল, কারণ মাইনর অ্যাকাউন্টের অপারেশন একজন বড় 18 বছরের বয়স্ক মানুষকে, বেশি বয়সের মানুষকে চালাতে হয়, তারপরে মোড অফ অপারেশনটা পাল্টে নেওয়া যায়। কিন্তু আমার ছোট বয়স থেকেই আমার নিজের নামে অ্যাকাউন্ট ছিল। এবং প্রিমিয়ার কার ওয়ার্ল্ড থেকে আমি একটি মারুতি সুজুকি ইকো গাড়ি আমি কিনেছিলাম 2012 সালে, এবং সেটি সম্পূর্ণ কোনো ইএমআই দিয়ে, লোন দিয়ে নয়, আমি ক্যাশ টাকায় কিনেছিলাম। মানে ক্যাশ টাকা ইন দ্য সেন্স, আমি একদম লিকুইড মানি দিয়ে, আমার যা রোজগার সেটা আমি চেক দিয়ে, বাকিটুকু ক্যাশ দিয়ে সেই গাড়িটা কিনেছিলাম। আমার গাড়ির নম্বর WB24R3802। এই যে সুদীপা দেবী আপনি বললেন যে বিভিন্ন জায়গাতে আমি বিভিন্ন প্রিভিলেজ নিয়েছি, আপনি জেনে রাখুন যে এখনো পর্যন্ত আমার গাড়ি নিয়ে আমি বিভিন্ন জায়গাতে শুটিংয়ে গেছি। কখনো আমি নিজে সিট বেল্ট বলতে ঘুরে গেছি, কখনো আমার গাড়ি হয়তো সিগন্যাল ভায়োলেট করে ফেলেছে না দেখে, কখনো আমার গাড়ি হয়তো ওভার স্পিড করে ফেলেছে। এই সমস্ত কেসগুলো আপনি অনলাইন পোর্টালে গেলে আপনি নিজে দেখে নিতে পারবেন, কিংবা আপনি RTI করলে দেখে নিতে পারবেন। আমি এমন একজন মোরালিটির মানুষ, আপনাকে জানিয়ে রাখি, যে আজ অব্দি কোনো ইনস্টিটিউশন কিংবা অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমি সিনেমা করি এই অর্থে আমি কোনো বেনিফিট নেইনি, যেই বেনিফিটের উপরে আমি আজকে দাঁড়িয়ে আছি। আজকে আমার এই জনপ্রিয়তাটা তৈরি হয়েছে আমার পারফরমেন্স দেখে মানুষের ভালোবেসেছেন বলে, সেই ভালোবাসাটাকে আপনি বেনিফিট বলতে পারেন। কিন্তু আজ অবধি
আমাকে আমি কোনো অন্যায় কাজ করেছি এবং সেইটা আমি এই বেনিফিটে সেইখান থেকে আমি আমার অন্যায়টা লঘু করে বেরিয়ে এসেছি যে আমি শুধুমাত্র সিনেমায় পাঠ করি বলে, এই জিনিস আপনি পাবেন না। আমার এখনো পর্যন্ত 100 টাকার একটি কেস চলছে আলিপুর কোর্টে, যেটা আমি একটি ট্রাফিক রুলস ভায়োলেশন করেছিলাম এবং সেইটা আমি নিজে আলিপুর কোর্টে গিয়ে পাবলিক আদালতে সেটা আমি টাকাটা দিয়ে এসেছি। হ্যাঁ, এগুলো হয়তো আপনি জানেন না, কারণ সবাই তো আপনার মতো নয় যে হঠাৎ করে কারোর সম্পর্কে না জেনে একটা মন্তব্য করে দেবো। এগুলো জেনে নিন, প্রথম কথা। এবার উনি আমাকে যে এইখান থেকেই যে ওনার দ্বিতীয় পয়েন্টটা উনি বলেছেন যে অরিত্র কে, যে আমি তার কাছ থেকে কিছু শিখব এবং ও আগে শিখে আসুক যে গুরুজনদেরকে কিভাবে সম্মান দিতে হয়। আমি বুঝতে পারলাম না যে আমার পোস্টে কোথায় ওনাকে অসম্মান করার কথা বলা হয়েছে, কিংবা উনি আমাকে যে কথাগুলো বলেছেন, আমার পারিবারিক শিক্ষা দীক্ষা নিয়ে কথা বলেছেন, আমার অর্থনৈতিক অবস্থা নিয়ে কথা বলেছেন, এইগুলো হয়তো খুব সম্মানজনক কথা, কিন্তু আমি ওনাকে এরকম কোনো কথা বলেছি কি বলে আমার পোস্টে কোথাও দেখা যাচ্ছে না। যারা যে কোনো এক্সপার্টরা তারা দেখলেই বুঝতে পারবে যে বলেছি এই ধরনের অহংকারী চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসুন, যেখানে আপনি কোনো একটা পার্টিকুলার পেশাকে অপমান করছেন। এটা হলো প্রথম কথা। এবার এই যে উনি আমাকে বলছেন যে আমি কি এমন করেছি যে আমার থেকে ওনাকে কিছু শিখতে হবে, এইবার এই যুক্তিতে আমি আপনাকে বলি যে প্রথম কথা, কারোর থেকে কিছু শিখতে গেলে তাকে জীবনে কিছু করতে হয় কি। এবার ঘটনা হচ্ছে যে জীবনে কিছু করার অর্থটা আপনার কাছে কি আমি সত্যি কথা বলতে কি জানি না, কিন্তু আপনার যে সাক্ষাৎকার আমি পড়লাম TV9 বাংলায়, সেখানে আপনি বলছেন যে আপনার মনে হচ্ছে যে আপনার সম্পর্কে আমি কিংবা আরও যারা মতামত দিয়েছে, যারা আপনার বিরুদ্ধে বিরূপ মত পোষণ করছে, তারা শুধুমাত্র এই কারণে করছে কেন কি আপনি দামি সোনার গয়না পরে টেলিভিশনে বসেন, আপনার নিজের একটা জনপ্রিয়তা আছে, আপনি আপনার কিছু শাড়ি বা আদার্স কিছু বিজনেস রয়েছে যেটা সাকসেসফুল বিজনেস, আপনি নিজে একজন ধনী মানুষ, সেই কারণে আপনাকে নিয়ে আমি একটা হয়তো বাজে কথা বলছি কিংবা বিরূপ মন্তব্য করছি, আরও 5টা লোক এরকম বিরূপ মন্তব্য করছে। তার মানে কি এটাই দাঁড়াচ্ছে যে আপনার কাছে জীবনে করার কিছু অর্থই হচ্ছে আসলে সোনার গয়না পরে বসে থাকা কিংবা শাড়ির ব্যবসা করে লাভবান হওয়া? যে ভাইটি আমার শিয়ালদা স্টেশনে লজেন্স বিক্রি করে, যার থেকে আমি প্রতিদিন কালো লজেন্স এবং বাদাম কিনে খাই রাত্রেবেলা ট্রেনে করে ফেরবার সময়, সেই ভাইটি তাহলে জীবনে কি কিছু করে উঠতে পারেনি বলে আপনার মনে হচ্ছে? কিংবা আপনার কি মনে হচ্ছে যে জীবনে কিছু করতে গেলেই প্রচুর টাকা হতে হবে এবং জনপ্রিয়তা হতে হবে? ইনস্টাগ্রামে ভেরিফাইড অ্যাকাউন্ট কিংবা কয়েক লক্ষ লোক যদি আমার ফলোয়ার্স না হয়, তার মানে কি আমি জীবনে কিছু করছি না? আপনার কাছে যদি জীবনে কিছু করবার অর্থ এইটা হয়ে থাকে, তাহলে মাফ করবেন, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এইরকম ভাবে জীবনে কিছু করতে চাই না, আমি এরকমভাবে জীবনে কিছু করতে শিখিনি, এভাবে জীবনে কিছু করবও না। পরিবার আমাকে এই শিক্ষাটা দেয়নি যে বয়সে ছোট বলে আমি কারোর থেকে কিছু শিখবো না, কিংবা কেউ যদি কিছু না করে থাকে জীবনে, আপনার ভাষায় যেটা কোট আনকোট জীবনে কিছু করা, যে কিছু করে উঠতে পারেনি, যে রাস্তায় ঘুরে বেড়ানো ভ্যাগাবন্ড, যে তথাকথিত একটা রাস্তার মোড়ে দাঁড়ানো ভিক্ষুক, যে ট্রেনের হকার, যে গেটের দারোয়ান, যে সুইগি ডেলিভারি বয়, যে ওলা ড্রাইভার, তার থেকে আমি কিছু শিখবো না। কেন কি সে আসলে জীবনে কিছু করেনি, কারণ সে মিয়ার একজন ড্রাইভার, মিয়ার একজন গেটকিপার। এই শিক্ষাটা আমার পরিবার আমাকে দেয়নি, কিছু মনে করবেন না। এক্ষেত্রে আমি আপনার থেকে বেশ খানিকটা পিছিয়ে আছি, আমি মাফ চেয়ে নিচ্ছি, অন্যায় হয়েছে আমার এটা। আর আমার বোঝা উচিত ছিল যে আপনার কাছে জীবনে কিছু করার অর্থটা কি। যে জীবনে ফেইলিওর হচ্ছে, যে পড়াশোনায় খারাপ, যে চাকরি পাচ্ছে না, যে ছেলেমেয়েগুলো আজকে গভর্নমেন্টের এগেনস্টে রাস্তায় নেমে আন্দোলন করছে, যারা পরীক্ষার অপশন পাচ্ছে না, যারা বেকার, তারা আসলে জীবনে কিছু করেন, তার মানে আপনি তার থেকে কিছু শিখবেন না। তার মানে আপনি নিজেই বলে দিচ্ছেন যে আপনি কতখানি ইগোয়েস্টিক মানুষ। যখন লকডাউনে আমার তথাকথিত কোনো রকম প্রফেশনাল কাজ ছিল না সিনেমার হিসেবে, তখন কিন্তু আমি অনেক কাজ করেছি যেগুলো তথাকথিত সিনেমার মতো জনপ্রিয় নয়, কিংবা আপনার ভাষায় সেই স্ট্যাটাসের নয়। আমি এরকম কাজ করেছি, আমি ছেলে মেয়েদেরকে পড়াই, বিভিন্ন ইনস্টিটিউশনে আমাকে ডাকা হয় পড়ানোর জন্য। এবার হতে পারে সেটা আপনার ভাষায় জীবনে কিছু করা নয়, আপনি যেটাকে জীবনে সাকসেস বলে ধরে নিচ্ছেন। এবং সেকেন্ডলি, আমি এই শিক্ষাটাও পাইনি যে বয়সে কারোর থেকে ছোট হলে ছোটরা যেরকম গুরুজনদেরকে সম্মান দেবেন, গুরুজনদেরকে মর্যাদা দিয়ে কথা বলবেন, একইভাবে যে কোনো সভ্যতার এটাই নিয়ম যে গুরুজনরাও ছোটদেরকে সম্মান দিয়ে কথা বলবেন। আপনি একজন গুরুজন হিসেবে আমি আপনার অলমোস্ট সন্তান সম বলা যায়, আপনি আমার অলমোস্ট মায়ের সমতুল্য। আমি কিন্তু আপনাকে কোনো খারাপ কথা বলিনি। আমার মা যদি কোনো অন্যায় করেন, মা যদি কোনো কাউকে খারাপ কথা বলেন, আমি কিন্তু তাকে বলি যে তোমার এই আচরণটা অন্যায় হয়েছে, তুমি এই কথাটা বলা উচিত হয়নি, তোমার একটা সমাজের চোখে তুমি খারাপ হতো। আপনাকে আমি সেটাই বলতে চেয়েছিলাম যে আপনার থেকে অহংকারী আচরণটা আমি এক্সপেক্ট করিনি একজন শিল্পী হিসেবে। কিন্তু আপনি তার এগেনস্টে বললেন আমার পরিবার আমার আইডেন্টিটি থেকে বেনিফিট নেয়, আমি মূর্খ, ভ্যাগাবন্ড, আমি কিছু করি না, আমি নাকি কাজ পাই না। আমি আর আপনাকে এই বিষয়ে কোনো তর্ক করবো না, কারণ আমার
লজ্জা হবে আপনাকে এরপরে উত্তর দিতে যে মানুষের কাছে জীবনের সাফল্য হচ্ছে গয়না এবং জনপ্রিয়তা এবং রিচ। আপনি বলছেন আপনি ধনী, আপনার কাছে যদি সাকসেসের ডেফিনেশন এইটা হয়, তাহলে আমি জীবনে আপনার সাথে কোনো রকম তর্ক, কোনো রকম আলোচনা, কোনো রকম সমালোচনা, কোনো রকম বন্ধুত্ব, কোনো রকম শ্রদ্ধা, ভক্তি, বিরক্তি, ঘৃণা কিছুই করব না। কারণ আপনি সেই সমস্ত ইমোশনের বিয়ন্ড চলে গিয়েছেন। আপনাকে কিছুই করা যায় না, আপনাকে ভালোবাসা যায় না, আপনাকে ঘৃণাও করা যায় না। কি করে করব? আপনার কাছে তো সফল মানে পয়সা, জনপ্রিয়তা, সাকসেস, বিজনেস, যে এগুলো কিছুই করে উঠতে পারেনি, সে জীবনে কিছু করেনি। যে ঘুরে বেড়ায়, যে ভ্যাগাবন্ড, যে চাকরি পায় না, যে কাজ পায় না, তার থেকে আপনি কিছু শিখবেন না। কিন্তু আমি শিখি, প্রত্যেকটা মানুষ শেখে। আপনি হয়তো শিখতে চান না, আপনার কাছে স্টেটাসের ডেফিনেশনটা অন্য হতে পারে। মাফ করবেন, আমি এইখানে আপনার কাছ থেকে হেরে গিয়েছি। আমি আপনার মতো সাফল্য, আপনি যেভাবে সফল হতে চেয়েছেন, যেভাবে সফল হয়েছেন, আমি কোনোদিনই সেটা পারবো না। এটা আপনি বলেছেন যে আপনার যে পোস্টটা ছিল সেটা হচ্ছে আপনি মজার ছলে বলেছেন, এবং সেখানে আপনি দুটো যুক্তি দিয়েছেন। এক হচ্ছে যে এক সময় পোস্ট অফিসে যে পোস্ট মাস্টাররা যারা পোস্ট ডেলিভার করতেন, চিঠি আসতো সোজা ভাষা, তারা তো, তাদের কাছে ফোন ছিল না, তাদের কাছে তো এত ইলেকট্রনিক গেজেটস ছিল না, তারা কি করে ডেলিভার করতো, এইটা আপনি লজিক দিয়েছেন। তো আমার যতটুকু যা পড়াশোনা, আমি তো সমাজতত্ত্ব নিয়ে খানিকটা পড়াশোনা করেছি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে, মাস্টার ডিগ্রির সার্টিফিকেশন অ্যাচিভ করবার মতো সামান্য লেখাপড়া আছে আমার। তো সেই হিসেবে আমি আপনাকে বলি যে যেই সময়ে কথা আপনি বলছেন, সেই সময় জীবনের স্পিড এটা ছিল না। সেই সময় পোস্ট অফিস আপনাকে বলে দিতে পারতো না যে চিঠিটা কখন আপনার বাড়িতে আসবে। সুইগি আপনাকে বলে দেয়, জোম্যাটো আপনাকে বলে দেয় যে 20 মিনিটে ডেলিভারি হবে আপনার বাড়িতে পিৎজা, এবং 20 মিনিটে যদি ডেলিভারি না হয় এবং আপনি যদি কমপ্লেন করেন কোম্পানিতে, তাহলে রেস্তোরাঁ এবং ডেলিভারি বয় যিনি আসছেন, ডেলিভারি গার্ল যিনি আসছেন আপনাকে পরিষেবা দিতে, তার মাইনে থেকে এই টাকাটা কাটা যায়। পোস্ট অফিসে এই টাকাটা কাটে না, তাহলে সরকারি এমপ্লয়। আপনি ইনসেন্টিভের কনসেপ্টটা জানেন না। আপনি অনেক ধনী মানুষ, অনেক সফল, আপনি জানেন না ওলা ড্রাইভারদের রোজগার শুধুমাত্র ইনসেন্টিভ থেকে। সে যত ট্রিপ করবে তত তার রোজগার। একজন ডেলিভারি বয়, সে যত বেশি ডেলিভার করবে, যত অন টাইম ডেলিভারি করবে, তার যত রেটিং ভালো হবে, সে সেখান থেকে রোজগার করবে। আপনি সেটা জানেন না। আপনি খুব সফল, আপনি পোস্ট অফিসের সাথে তুলনা করছেন। পোস্ট অফিসের জীবনে 1 মাস বাদে চিঠি আসতে পারত, খাবারটা 1 ঘন্টা বাদে আপনি এলে আপনি রিসিভ করবেন না। এবং দ্বিতীয় কথা, কোনো প্রফেশন মজার নয়। আপনি যদি মনে করে থাকেন যে আপনি এই যে কথাটা বলেছেন, এই একটা বাক্য আমি আপনাকেই আপনার উদ্ধৃতি ব্যবহার করে বলছি, যেখানে আপনি বলছেন যে আমি কি তাহলে দারোয়ানের মতো গেট খুলে দাঁড়িয়ে থাকবো, এটা আপনার কাছে মনে হচ্ছে মজা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না। তার কারণ দারোয়ান বলে আপনি যে মানুষগুলোকে আইডেন্টিফাই করছেন, আপনার কাছে মনে হচ্ছে যে আপনি একজন ধনী মানুষ, সফল মানুষ। আপনার বাড়ির গেটটা খুলে আপনাকে যদি 2 মিনিট দাঁড়াতে হয় একটা কুরিয়ার ডেলিভারির জন্য, আপনি একজন দারোয়ান হয়ে যাচ্ছেন এবং তাতে আপনার স্ট্যাটাস ফল হচ্ছে। তাহলে মাফ করবেন, আমি সেই শিক্ষায় শিক্ষিত হতে পারিনি। দারোয়ানদের নিয়ে মজা করা যায় না। প্রত্যেকটা প্রফেশনে, প্রত্যেকটা অফিসের নিচে যে লোকগুলো দাঁড়িয়ে থাকে, পার্কিং লটে, শপিং মলে আপনি যখন ঢুকতে যান, আপনি যখন গুচিতে জুতো কিনতে যাচ্ছেন, বেল্ট কিনতে যাচ্ছেন, আপনি যখন স্টারবাক্সে কফি খেতে যাচ্ছেন, আপনি যখন সিনেমা হলে সিনেমা দেখতে যাচ্ছেন, বিরাট আয়েশ করে বাড়িতে একদম সোফায় বসে পপকর্ন খাচ্ছেন, সেই সিনেমা হলের যে লোকটা গেটটা খুলে দিচ্ছে, সে হচ্ছে সেই দারোয়ান কমিউনিটির মধ্যে পড়ছে, যাকে আপনি দারোয়ান বলে মজা করছেন। আমি এই মজাটা পারি না। কারণ আমি যখন রাত্রিবেলা বাড়িতে ফিরি, আমি রাত্রি 2-3টের সময় আমার অফিস করে বাড়িতে ফিরি, আমার বাড়ির নিচে স্টেট ব্যাংকের এটিএম আছে। সেই এটিএমে একজন তথাকথিত দারোয়ান, তিনি ওইখানে টুল পেতে ঘুমোন। অনেক সময় তার একা ভিতরে বসে থাকতে ভালো লাগে না, অনেক সময় চুরি ডাকাতি তার চোখের সামনে হয়, তার সামনে বন্দুক ঠেকিয়ে তার ব্যাংক থেকে লুটপাট হয়ে যায়, কিন্তু তার কাছে কোনো হাতিয়ার নেই। সে নিজের জীবনটাকে ওই বন্দুকের নলের সামনে দাঁড় করিয়ে ওইখানে টুলটায় বসে ঝিমোয়, কারণ সে দারোয়ান। তার কাজ শুধু গেটটা খুলে দেওয়া। আপনি এটিএমে যাবেন, সে গেটটা খুলে দেবে আপনাকে। আপনার ব্যাংকে কোটি কোটি টাকা, এই দারোয়ানের অ্যাক্সেস নেই আপনার অ্যাকাউন্টে। এই দারোয়ান জানে না আপনার কত কোটি টাকা, কত সোনার গয়না আপনার ভল্টে আছে। এই দারোয়ান জানে না আপনি কত টাকা ক্যাশ তুলে নিয়ে যাচ্ছেন, কত টাকা ডিপোজিট করছেন। এই দারোয়ান 12,000-15,000 টাকা মাইনে পান আজকের বাজারে, তাও পান না। এই দারোয়ানদের বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে আছে, তার ছেলেমেয়েরা আপনার মতো বড় ইংরেজি মিডিয়াম স্কুলে পড়তে পারে না, অর্ধেকে পড়াশোনা করতে পারে না, বড় বড় কোচিং সেন্টার অ্যাফোর্ড করতে পারে না, বাড়িতে বসে ফেসবুক করতে পারে না, বাড়িতে একটা ফোন। আইদার সেটা স্ত্রী নিয়ে বেরোয় কাজে, না হলে বর সকালবেলা নিয়ে বেরোয়। এরা দারোয়ান, এদের নিয়ে আমি মজাটা করতে শিখিনি, এই শিক্ষাটা আমার নেই। এই দারোয়ানদের নিয়ে মজা করা যায় না।
সুইগি ছেলেদের নিয়ে মজা করা যায় না। পোস্ট অফিস যে সময় ডেলিভার করতো, পোস্ট অফিসের সময় ডেমোগ্রাফিক্স আর কলকাতা শহরের ডেমোগ্রাফিক্স আজকে এক নয়। সেই সময় যে মৌজা, যে ব্লক, যেভাবে সেই সাপ্লাই চেনটা ডেলিভার হতো, সুইগি সেইভাবে সাপ্লাই চেন ডেলিভার করে না। আপনি সাপ্লাই চেন জানেন না, আপনি প্রচন্ড শিক্ষিত, আপনি অত্যন্ত বুদ্ধিমান একজন মানুষ, আপনি জানেন না সাপ্লাই চেন ম্যানেজমেন্ট কিভাবে আজকে ডেভেলপ করেছে রাদার দ্যান দ্য জিপিও সিস্টেম, আপনি জানেন না। কিন্তু আপনি শিক্ষিত, আপনি সফল, আপনার প্রচুর টাকা, আপনি সুইগির ছেলেদেরকে মজা ওড়ান। আপনার মনে হচ্ছে এটা একটা সামান্য, এটা একটা কমেডি, আমরা পেশাকে নিয়ে ঠাট্টা তামাশা করবো। যেমনটা আমাদের সবার প্রিয় শিল্পী অঞ্জন দত্ত বলেছিলেন যে হকার একটা ফালতু, তারা ট্রেনে নিজের কালঘাম ছুটিয়ে চিৎকার করে তাদের প্রোডাক্টটা বিক্রি করে। আপনিও করেন, আমিও করি। শুধু গরমে নৈহাটি লোকালে উঠে এক হাতে গামছা দিয়ে এভাবে ঘামটা মুছে আপনাকে বলতে হয় না দাদা বাদাম আছে 5 টাকায়। আপনি টেলিভিশনের সামনে দাঁড়ান, চারিদিকে 4টে এসি চলে, আমি ক্যামেরার সামনে দাঁড়াই, চারিদিকে 4টে এসি চলে, স্ক্রিপ্ট আসে, বাড়িতে রিহার্সাল করে যাই, ক্যামেরার সামনে বলি, ডায়লগ ভুলে যাই, আরেকবার বলে রিপিট, আমরা রিটেক নেব। কিন্তু একজন ওই যে হকার কিংবা একজন যে দারোয়ান, তার জীবনে রিটেক নেই, তার জীবনে এডিটিং হয় না, তার জীবনে ভুল জিনিসকে বাদ দেওয়া যায় না। সে যদি ভুল হক করে, তার যে ক্লারিয়ন কল, সেটা যে ব্যবসায়িক কলটা সে দিচ্ছে, সেখানে যদি ছাড় হয়ে যায়, সে যদি ভুল কথা বলে, তাহলে তার বাদাম আর পাঁপড়টা বিক্রি হবে না। কিন্তু আপনার হবে, আপনার কাছে টুল আছে, আপনার কাছে ডিভাইস আছে, আপনার কাছে টেকনোলজি আছে। জিপিওর মতো 1 মাস অপেক্ষা করতে হয় না। টিভি9 বাংলাকে 1 মাস অপেক্ষা করতে হয়নি। যেভাবে আগেকার দিনে কোনো কন্ট্রোভার্সি তৈরি হলে 1 মাস দাঁড়িয়ে থাকতে হতো কোনো গেজেটে কবে কোথায় ছাপবে, কবে কোন হোর্ডিংয়ে আমরা দেখতে পাবো, কবে কোন লিফলেটে আমরা বিপ্লব শুনতে পাবো। আমি ফেসবুকে পোস্ট করেছি আপনার সম্পর্কে, টিভি9 সেই পোস্ট দেখেছে, আপনাকে ফোন করেছি। স্পিড, লাইফে স্পিড এসেছে, আপনি জানেন না। আপনি সফল, আপনার অনেক গয়না, অনেক টাকা পয়সা, আপনি সফল, আপনি জীবনের স্পিডটা বুঝতে পারছেন না, আপনি ইনসেন্টিভ কি জানেন না, আপনি জীবনের সফলতার সংজ্ঞাটা জানেন না। মাফ করবেন, আমার মা বাবা আমাকে এই শিক্ষা শেখায়নি। আপনার যদি মনে হয়ে থাকে যে আমি কোনো সরকারি বেনিফিট নিয়েছি, যে কোনো সরকারি আমলা, আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে অনুরোধ করছি, চ্যালেঞ্জ করছি, যে কোনো সরকারি আমলা, যে কোনো ডিপার্টমেন্ট, কেন্দ্রীয় সরকার হতে পারে কিংবা রাজ্য সরকার হতে পারে, আমি শুধুমাত্র আমার অভিনয় প্রফেশনকে কাজে লাগিয়ে এমন কোনো আনডিউ অ্যাডভান্টেজ নিয়েছি, সেটা শুধু ট্রাফিক গার্ড নয়, আমার নিজের পড়াশোনা, আমার নিজের অফিস কাছারি, আমার নিজের জীবনের ইনকাম ট্যাক্স, কোথাও কোনো রকমের আমি আনডিউ অ্যাডভান্টেজ নিয়েছি শুধুমাত্র এই অজুহাতে যে আমি সিনেমায় কাজ করি, আমার ফেসবুকে কিছু ফলোয়ার্স আছে, ইনস্টাগ্রামে কিছু ফলোয়ার্স আছে। আপনি যদি প্রমাণ করতে পারেন আমাকে জানাবেন। আপনি পারবেন না, কোনো সরকারি আমলা আমার দিকে আঙুল তুলে দেখাতে পারবে না। কারণ আমি সেই মোরালিটির লোক যিনি মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভুল ডিসিশন নেন, আমি তার এগেনস্টে ফেসবুকে লিখি, টুইটারে লিখি, ভিডিও বানাই। কিন্তু একইভাবে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সহকর্মী রামবাবুর ছেলে দুর্ঘটনায় মারা যাওয়ার পর যখন বিরোধীরা তাকে নিয়ে মিম বানায়, আমি তাদের এগেনস্টে ফেসবুকে লিখি, তাদের এগেনস্টে ভিডিও বানাই। আমি টাকার কাছে বিক্রি হয়ে যাইনি, আমি সাফল্যের কাছে বিক্রি হয়ে যাইনি, আমি এখনো মাথা উঁচু করে বাঁচি। আমার পয়সা নেই, আপনার সাথে আমার যদি ব্যাংক ব্যালেন্স চেক হয়, অজস্র শূন্যের ডিফারেন্স পাবেন। আমার সেভিংস অ্যাকাউন্টে আপনি যদি 6 লাখ টাকা পান, আপনার 60 লাখ টাকা হতে পারে। কিন্তু আমি সফল, আমি এই বাড়িতে বসে গর্ব করে কথা বলতে পারি। আমাকে কাউকে বলতে হয় না আপনার মা বাবা আপনাকে কি শিখিয়েছে, আমাকে কাউকে বলতে হয় না আপনার এগেনস্টে কথা বলার জন্যে যে আপনি আদৌ জীবনে কিছু করেছেন কিনা, আপনার থেকে আমার শিখতে হবে বলে। আমি আপনার থেকে শিখবো, আমি আপনার থেকে অভিনয় শিখবো, আমি আপনার থেকে সঞ্চালনা শিখবো, কারণ আপনি সেই জায়গাতে এক্সপার্ট। কিন্তু আমি আপনার থেকে শিখবো না যে কিভাবে মজা করতে হয়। দারোয়ান দাঁড়িয়ে থাকে, বাইরে ঝিমোয়, তাদের নিয়ে মজা করা যায় না। ভালো থাকবেন। একটাই অনুরোধ, কাউকে কখনো তার পরিবার, তার শিক্ষা, সে কি করে সেইভাবে জাজ করবেন না। বয়স্কার বড়, বয়স্কার ছোট জাজ করবেন না। আমি আমার বোনের থেকে প্রচুর জিনিস শিখি, আমার বোনের থেকে আমি ফিজিক্স শিখি। সে মাত্র ক্লাস 6-এ পড়ে, কিন্তু সে যা অঙ্ক জানে আমি তা জানি না। কিন্তু আমার কখনো মনে হয় না যে ও 6-এ পড়ে, আমার মেয়ের ছোট বোন, আমি তার থেকে শিখবো না। বয়সটা ফ্যাক্টর নয়, ম্যানারটা ফ্যাক্টর। আমি আপনাকে অসম্মান করিনি, অসম্মান করতে চাইনি। আপনি যেটাকে মজা বলে ডিফেন্ড করছেন, সেই মজাটা যাতে এই দারোয়ানগুলোর, ওই যারা বাইরে বসে ঢুলছে, এখন রাত 10টা বাজে,
মশার কামড় খাচ্ছে, একবার এদিকে চড় মারছে, একবার এদিকে চড় মারছে, মশা দাঁড়াচ্ছে। আপনি বাড়িতে বসে ঘুমোচ্ছি, দারোয়ানরা ঘুমোচ্ছে না। আপনি শুটিং স্পটে যাচ্ছেন, তারা দরজাটা খুলে দিচ্ছে। তারা সবার আগে পৌঁছয় দরজাটা খুলে দেওয়ার জন্য, সবার পরে বেরোয় দরজাটা বন্ধ করার জন্য, কারণ তারা দারোয়ান। সুইগির ছেলেরা ইনসেন্টিভের জন্য দৌড়ে 10 মিনিট আগে আপনার কাছে আসে। ডেমোগ্রাফি পাল্টেছে, জীবন পাল্টেছে, শহরের ম্যাপ পাল্টেছে। জিপিওর আমলে ফ্ল্যাট ছিল না মশাই, বাড়ি ঘরের মধ্যে গ্যাপ ছিল। প্রত্যেক পাড়ার বাড়ি একে অপরকে চিনত। আপনি যদি গিয়ে বলতেন অমুক মুখার্জির বাড়িটা কোথায়, পারলে পরে হেঁটে গিয়ে দেখিয়ে দিয়ে আসতো তাকে। আজকে আপনি করবেন না। আপনার পাড়ার প্রতিবেশী কে কোথায় অসুস্থ, কে কিভাবে কোন পর্যায়ে আটকে আছে, কোন বয়স্ক মানুষ যার ছেলে মেয়ে বিদেশে থাকে, আমি খোঁজ নেই না। কারণ জীবন সেই স্পিডটা আমাদের আর উপহার দিচ্ছে না। জীবন বলছে দৌড়ো, জীবন বলছে সফল হও, জীবন বলছে সোনার গয়না পরো, জীবন বলছে জীবনে কিছু করে দেখা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে জীবনে কিছু করবেন না।